সাগরে গভীর নিম্নচাপ, টানা বৃষ্টির কবলে দেশ। হাওড়ে বজ্র নিরোধক দণ্ড কাজ করে কিনা জানেন না কর্মকর্তারাও। এবং সিলেটে থামছেই না পুশ ইন, আজও কয়েকজনকে ঠেলে পাঠালো বিএসএফ। এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত শুরুতেই আবহাওয়ার খবর। গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের সমুদ্র উত্তাল রয়েছে। আকাশ মেঘলা থাকলেও দুপুরের পর থেমেছে বৃষ্টি। সৈকতে তীব্র বাতাস। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র এই মুহূর্তে আমরা উত্তাল দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রয়েছে সৈকতের লাবণী পয়েন্টে। এখানকার যারা লাইফগার্ড রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন 6 থেকে 7 ফুট উচ্চতায় সমুদ্রের ঢেউ এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে আছড়ে পড়ছে। যেহেতু বৈরী আবহাওয়া চলমান, সেই কারণে এখানে পর্যটক যারা রয়েছেন, পর্যটকদের সংখ্যা একেবারেই নগণ্য আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র হাতে গোনা বেশ কয়েকজন পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন। আবার কয়েকজনকে আমরা এই মুহূর্তে বৈরী আবহাওয়া পরিস্থিতির মধ্যেও সমুদ্র সৈকতে সমুদ্রের পানিতে সমুদ্র স্নান করতেও আমরা দেখতে পাচ্ছি। একটু কথা বলতে চাইবো যে আপনারা লাল পতাকা টাঙিয়েছেন আজকে, এই লাল পতাকার আসলে বার্তাটা কি? ধন্যবাদ। সমুদ্র খুবই উত্তাল, যখন বাজার চলতেছে বর্তমান 6 থেকে 7 ফুট ঢেউ বাঁধতেছে। সকালে আরেকটু বড় ছিল, কারণ পানি একটু কমতেছে, ওই কারণে ঢেউটা একটু যখন জোয়ার হয় তখন একটু বেশি ঢেউটা বড় হয়। তো আমরা লাল ফ্ল্যাগ দিয়েছি পর্যটকের কারণে এবং ঘূর্ণিঝড় শক্তির কারণে। আমরা চেষ্টা করতেছি যারা পর্যটক গোসল করতে আসতেছে তাদের সঙ্গে কমিউনিকেশন করতেছি, কথা বলতেছি যে 3 নম্বর বিপদ সংকট রয়েছে, আপনারা গভীরে যাবেন না, গোসল করার থেকে বিরত থাকুন। আমরা ওনাদেরকে বারবার বলা হচ্ছে, বাঁশি দিয়ে জাগা হচ্ছে, কিন্তু পর্যটক বেশিরভাগই যখন তুফান হয়, ঘূর্ণিঝড় হয়, এসব বেশি পর্যটক চলে আসে দেখার জন্য। তো আমরা চেষ্টা করবো ওনাদেরকে কীভাবে কন্ট্রোল করা যায়, আমরা চেষ্টা করি গোসল থেকে কীভাবে বিরত রাখা। ধন্যবাদ। আপনারা পর্যটকদেরকে সচেতন করবার জন্য আপনারা বার্তা দিচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছেন যেহেতু নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে, পাশাপাশি এই মুহূর্তে আমরা লাবণী পয়েন্টে তীব্র বাতাসের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি। একেবারে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এই ধরনের বাতাস আমরা দেখতে পাচ্ছি। তবে নিম্নচাপটির প্রভাবে ঘূর্ণিঝড় হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই বলে আমাদেরকে জানানো হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী থেকে এটুকু ছিল এখানকার বৈরী আবহাওয়া পরিস্থিতির সবশেষ। গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপটি। তার প্রভাবে সকাল থেকেই বৃষ্টির কবলে রাজধানী ঢাকা সহ সারা দেশ। অধিকাংশ জেলা শহরেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও দেখা দিয়েছে। বরিশাল সহ অধিকাংশ নদী বন্দর থেকে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একটু বৃষ্টি যেন চরম ভোগান্তি বয়ে এনেছে সাভারের হেমায়তপুর এলাকার মানুষের জীবনে। দিনভর বৃষ্টিতে গুরুত্বপূর্ণ তিব্বতের মোড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এলাকাবাসী পড়েছেন চরম দুর্ভোগে। টানা বৃষ্টিতে নোয়াখালীর হাতিয়ার মেঘনার পানি স্বাভাবিকের চেয়ে 4-5 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। নদী পাড়ে ও নৌঘাটে স্থাপিত দোকানপাট সরিয়ে নেওয়ার পাশাপাশি সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছে সব মাছ ধরার ট্রলারকে। ভোলার নিচু এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বেড়িবাঁধের দুর্বল অবস্থার কারণে অনেকে আতঙ্কের মধ্যে রয়েছেন, ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। এছাড়া ভোলার কিছু এলাকায় নৌ চলাচল বন্ধ রয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বাঘখালী নদীর পানিও বেড়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত বাসিন্দাদের মাঝেও তৈরি হয়েছে পাহাড় ধসের আতঙ্কে রয়েছে নদী পাড়ের বাসিন্দারাও। তুনাজদিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হাওড়া জেলা হবিগঞ্জের মূর্তিমান আতঙ্ক বজ্রপাত থেকে সুরক্ষা পেতে 2 কোটি টাকা ব্যয়ে জেলায় বসানো হয়েছে লাইটেনিং অ্যারেস্টার বা বজ্র নিরোধক দণ্ড।
তবু থামছে না বজ্রপাতে মৃত্যু ও সম্পদের ক্ষয়ক্ষতি। যন্ত্রগুলো সচল কিনা কিংবা আদৌ কাজ করছে কিনা জানা নেই কারো। হবিগঞ্জ থেকে আল আমিন খানের তথ্য ও ছবিতে আরেকটি ডেস্ক রিপোর্ট দেখুন। ঝড় বৃষ্টির মৌসুম মানেই বজ্রপাতের ভয়, বিশেষ করে হাওড় অঞ্চলে। হাওড় বা খোলা মাঠে ধান কাটতে বা মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান অনেক মানুষ। সরকারি হিসেবে গত 5 বছরে হবিগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে ৭৯ জনের। তাদের মধ্যে ৫৫ জনই কৃষিকাজ করতে গিয়ে হাওড়ে বজ্রাঘাতের শিকার হন। চলতি মৌসুমে মারা গেছেন ৮ জন, আহতের সংখ্যাও অনেক। বজ্রপাত থেকে সুরক্ষায় 2021-22 অর্থবছরে দেশের 15 জেলায় 19.5 কোটি টাকা ব্যয়ে 335টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় স্থাপন করা হয় 33টি। তবে কতটা কাজে লাগছে সব যন্ত্র বা দণ্ড? মানুষ সব রাইতে দিনে সবসময় জায়গায় থাকে, একটা স্কুল পাশে মনে হয় জায়গায় দিলে একটু ভালো হবে। এটা তো আওয়ারও না, এটা অনেক জায়গায় দিচ্ছে নদীর পাড়ও তো এখানে সবসময় মানুষের কোনো যাতায়াত নাই। উপজেলা যেতে পাবলিক কি উপজেলার ভিতরে যান বাজাতে পারবো? প্রতিটা হাওরে একটা করে এগুলা দেওয়ার দরকার আছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা স্বীকার করেছেন এই যন্ত্রগুলো সচল কিনা তা বোঝার মতো প্রযুক্তি তাদের কাছে নেই। এমনকি আদৌ কাজ করছে কিনা তাও জানা নেই। কোম্পানির যে তথ্য এটার সাথে পাবলিকের যে এক্সপেরিয়েন্স সেটুকু ক্ষেত্রে বিষয়ে ডিফার করতেছে। এখন এটা আসলে এই মুহূর্তে প্রমাণিত না অ্যাকচুয়ালি বিষয়টুকু সত্যিকার অর্থে বজ্রপাত নিরসনে এটা কতটুকু কার্যকর। বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে নানা পরিকল্পনা প্রশাসনের। এটা প্রতিরোধের জন্য বজ্র নিরোধক দণ্ড সহ আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, সেখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা স্থানীয়ভাবে কয়েকটা আশ্রয়কেন্দ্র এভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এবারে সীমান্তের খবরে যাচ্ছে। সিলেটে থামছেই না পশ্চিম। 24 ঘন্টার ব্যবধানে আরও 21 জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। আমরা আরও বিস্তারিত জানবো। সিলেট থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। সার্বিক এই পরিস্থিতিতে বিজিবির টহল কতটা জোরদার দেখছেন? তাদের পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সিয়াম, এখনো পর্যন্ত আসলে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয়নি। তবে বিজিবি আমাদেরকে যেমনটি জানিয়েছে যে গত 24 ঘন্টার ব্যবধানে কিন্তু নতুন করে যে 21 জনকে আসলে পুশিং করেছিল বিএসএফ, তাদেরকে আসলে বিজিবির কাছে হস্তান্তর করার পরে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করেছে। এতটুকু আমরা তথ্য পেয়েছি। এবং সিলেটের 13টি উপজেলার মধ্যে যে 6টি সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু বিজিবি সতর্ক অবস্থান নিয়েছে এবং টহল এবং নজরদারি বৃদ্ধি করেছে। আমরা সিলেটের সচেতন বাসিন্দা যারা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই যে সীমান্তের অস্থিরতা বিরাজ করছে সেটি আসলে বিজিবির টহল বৃদ্ধির পাশাপাশি কিন্তু কূটনৈতিকভাবে এটি আসলে সমাধান করতে হবে, নতুবা কিন্তু সিলেটের যে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে তো উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। সীমান্ত পরিস্থিতিও আসলে জটিল হতে পারে। এবং গত কয়েকদিন আগে মেঘালয় রাজ্যে যে রাত্রিকালীন যে কারফিউ জারি করা হয়েছিল, সেই কারফিউর পরেও কিন্তু সিলেটের সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আজ সকালেও 21 জনকে পুশিনের ঘটনা ঘটেছে। এর আগেও কিন্তু সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা ঘটেছিল। তো সব মিলিয়ে 5 দফায় কিন্তু এখন পর্যন্ত 135-এরও উপর মানুষকে পুশিনের ঘটনা ঘটেছে। তো সিলেট থেকেই ছিল আমার কাছে সর্বশেষ। সিয়াম। কামরুল ইসলাম মাহি, আপনি থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। সিলেটের পুশিন বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে গত সোমবার রাতে 17 জনকে পুশ ইন করেছিল বিএসএফ। গতকাল তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এনে বিস্তারিত জানিয়েছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেন। গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে 17 জনকে পুশ ইন করে বিএসএফ। এদের মধ্যে 9 জনই শিশু, বাকিদের মধ্যে 4 জন নারী ও 4 জন পুরুষ ছিলেন। তাদের বাড়ি কুড়িগ্রামে। তারা কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিলেন। চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে যে 17 জনকে পুশ ইন করেছিল বিএসএফ, তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গোমস্তাপুর থানার ওসি এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি রইসুদ্দিন জানান, বিএসএফের পুশ ইন করা নারী ও শিশুসহ 17 জনকে সীমান্ত থেকে আটক করে বিজিবি। পরে তাদের থানা সোপর্দ করে। ওই 17 জনের পরিচয় নিশ্চিত হতে তাদের পরিবারের সদস্যদের ডাকা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের পর 17 জনের পরিচয় নিশ্চিত হয়ে তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়। আমার কাছে এই ছিল সর্বশেষ। দেশের খবর দেখছেন, বিরতির পর ফিরছে আরো খবরাখবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসেই চোলায় মদ, ফেন্সিডিল, বিদেশি মদ রাখার অভিযোগ। এসব মাদকদ্রব্যের ভয় দেখিয়ে ভুক্তভোগী ও তাদের পরিবারের কাছে দাবি করা হয় মোটা অঙ্কের অর্থ। বিস্তারিত জানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এস সামাদ। সামাদ, অনেকটা সর্ষের মধ্যে মনে হচ্ছে ভূত, আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। সহকর্মী এম এস সামাদ আমাদের সাথে যুক্ত আছেন। আমরা ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি এম এস সামাদের সাথে যুক্ত হয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করছি। কিছু সাধারণ মানুষ এবং যারা মাদক সেবী দু একজন, তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে এইখানে তাদেরকে তুলে নিয়ে আসার পরেই এই দুটি রুমে, অর্থাৎ ইন্সপেক্টর যে ফরহাদ আকন্দ রয়েছেন ওনার রুমে স্টিল আলমারি এবং তার পাশের যে আরেকটি রুম রয়েছে সেই স্টোর রুমে চোলাই মদ, ফেন্সিডিল, বিদেশি এবং দেশীয় অস্ত্র এবং বিদেশি মদ, এরকম নানান ধরনের এই মাদকদ্রব্য রয়েছে। এবং সেই তাদেরকে ভুক্তভোগীদেরকে এখানে নিয়ে আসা হতো এবং তাদেরকে বলা হতো টাকা দেওয়া হয় তবেই তিনি তাদেরকে ছোট মামলা দিবেন অথবা এখান থেকে ছেড়ে দিবেন, এরকম নানা অভিযোগ ছিল। আমরা আজকে এসেছিলাম এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং এইখানে কিন্তু তার চেয়ে যতটুকু অভিযোগ ছিল তার চেয়ে বেশি কিন্তু আমরা দেখেছি যে এখানে তার চেয়ে বেশি পরিমাণ মাদক পাওয়া গিয়েছে এবং এখানে ফেন্সিডিল পাওয়া গিয়েছে, ট্যাপেন্টাল ট্যাবলেট পাওয়া গিয়েছে, হিরোইন, এছাড়াও দেশি বিদেশি যে মদ রয়েছে সেগুলো পাওয়া গেছে, চোলাই মদ পাওয়া গেছে, এরকম নানা ধরনের প্রায় বেশ কয়েকটি। আমি যদি একটু বলবার চেষ্টা করি সিয়াম আপনাকে, যে এইখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন যিনি এটি পরিচালনা করছেন এবং এইখানে তিনিও এসেছিলেন এবং এখানে অনেকগুলো ফোনও রয়েছে, গুলো উনি এমনি কারণ ছাড়া রেখেছেন এবং উনার কাছে যে ছোট ফোনটি রয়েছে এই ছোট ফোনটিতে তিনি বিকাশ এবং নগদে লেনদেন করেন। প্রতি মাসে যারা মাদক কারবারি রয়েছে তাদের কাছে মাসোহারা করে তিনি সেখানে টাকা নেন এবং শুরু থেকে কিন্তু আমরা সেই ছোট ফোনটি আমরা এর আগে এটি নিউজে প্রচারিত একটি প্রতিবেদনে দেখিয়েছি, কিন্তু এখন তিনি অস্বীকার যাচ্ছেন এবং যদিও এই ফোনটি আবার এখানকার যিনি নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি রয়েছেন তিনি সেটি উদ্ধার করেছেন। এই যেটি বলতে চাচ্ছিলাম সিয়াম, যে এই আমার কাছে একটি তালিকা রয়েছে জব্দকৃত মালামালের, এখানে প্রায় 20টি বিভিন্ন ধরনের মাদক রয়েছে, চোলাই মদ, ইয়াবা ট্যাবলেট, প্যাথোডিন, রিপ্রেনফাইন, গাঁজা, আলিয়া পাতা, বিদেশি মদ, এরকম প্রায় 20টি আইটেমের 26টি আইটেমের এখানে মালামাল রয়েছে এবং কালো রঙের বোতল, নানা ধরনের একজন ভিকটিমকে তুলে নিয়ে আসার পরেই এই মামলায় বা এত মদের মামলায় তোমাকে মামলায় ভ্রাম্যমাণ দেওয়া হবে, এরকম নানা ভয়ভীতি দেখাতেন এবং তাকে মামলায় ফাঁসানো হতেন এবং তার পরিবারের কাছে এবং স্বজনদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করতেন। তবে আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুলো উদ্ধার করা হয়েছে এবং ঠাকুরগাঁওয়ের মানুষের প্রত্যাশা রয়েছে যে বিভাগীয় মামলা সহ আইনানুগ যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সেটি হবে এবং এসবের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিশ্চয়ই, এই প্রত্যাশা আমাদেরও। ধন্যবাদ আপনাকে এম এস সামাদ। ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে অভিযান পরিচালনা করা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী এম এস সামাদ। আপনারা দেশের খবর দেখছেন, আবারও বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। কুমিল্লায় একটি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ছে জেলার ওষুধ ব্যবসা। প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা ঔষধ ব্যবসায়ী সমিতির নেতারা। সকালে কুমিল্লার আলেখার চর ঔষধ মার্কেট কমপ্লেক্সে এই সংবাদ সম্মেলনে ঔষধ ব্যবসায়ীরা জানান, গত 22 মে বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির অধিবেশনের মাধ্যমে জেলার শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়। তাদের কমিটির অনুমোদনের পরও আবু বকর সিদ্দিকী ও সাইদুল হক রুবেল নামের দুই ব্যক্তি ভেজাল ওষুধ বিক্রি ও কমিটিকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্নভাবে হুমকি ও প্রাণনাশের
অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় ব্যবসায়ীরা নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।